হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। এখানে আজকে সকাল 7টা থেকে তোমাদের সাথে যেরকম কথা ছিল যে আমি অয়ন্তিকা ম্যাম তোমাদের সঙ্গে শুরু করব আমাদের নতুন জার্নি কারেন্ট অ্যাফেয়ার্সের হাত ধরে। তো আজকে এসে গেছি সকাল সকাল। সকলকে গুড মর্নিং। সকলে নতুনভাবে ফ্রেশ হয়ে ভালোভাবে জয়েন হয়ে যাও ক্লাসে, এবং আমরা কিন্তু আজকে থেকে নতুন উদ্যমে শুরু করব এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। ওকে, তো চলো সকাল সকাল সবাই তোমরা খাতা বই পেন নিয়ে বসে পড়ো, কারণ কিছু কিছু ইম্পর্টেন্ট নোট থাকবে যেগুলো তোমাদেরকে কিন্তু নোট ডাউন করে নিতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। ক্লাসের শেষেও তোমরা একটু থেকো, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট নোটিশ থাকবে, সেগুলো আমি বলে দেবো, তো জুড়ে থাকো। ওকে, চলো প্রথমেই যে খবরে আমরা চলে যাব সেটি হলো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025। তো এটা একটা গভর্নমেন্টের সামিট বলতে পারো। সামিট মানে কি, যেখানে বিভিন্ন মিটিং হয়ে থাকে। ঠিক আছে, সামিট মানে হলো সম্মেলন। সম্মেলন মানে কি, যেখানে সমস্ত বিশ্ব থেকে গভর্নমেন্টের সম্মেলন ঘটছে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে 2025 এর 10ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই সামিটটা আয়োজন হয়েছে। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি থেকে অলরেডি এই সামিটটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং এটার দেখো নাম হচ্ছে WGS, সংক্ষেপে আমরা এটা বলতে পারি। আর এটার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। বোঝা গেল? এটা কততম এডিশন, এটা ঘিরে আমাদের প্রশ্ন আসতে পারে যে এটার এডিশন নাম্বার কত। তো সেটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এটা হচ্ছে 12th এডিশন। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। এছাড়া দেখো আর কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে। এই যে সামিটটা হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এখানে সমগ্র বিশ্ব থেকে 30 জনেরও বেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান বলতে কি বোঝানো হয়েছে না, আমাদের রাষ্ট্রের যেমন প্রধানকে, দ্রৌপদী মুর্মু রয়েছেন আমাদের রাষ্ট্রপতি, এবং আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, এরাই তো আমাদের রাষ্ট্রপ্রধান। তো যারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, তো সেরকম ভাবে 30 জনেরও বেশি লোকজন কিন্তু মানে রাষ্ট্রপ্রধান কিন্তু এখানে জয়েন হয়েছিলেন। এছাড়াও 400 জনেরও বেশি মন্ত্রীও অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, তাহলে সমগ্র বিশ্ব থেকে কিন্তু রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী মিলিয়ে মানে টোটাল 500-র কাছাকাছি লোক তোমরা বলতে পারো যে এরা অংশগ্রহণ করেছিল, এবং নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেখো, গভর্নেন্স, ইনোভেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং দেখো এই অনুষ্ঠানটা দেখো 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, 4 দিনের একটা প্রোগ্রাম ছিল, এবং এই প্রোগ্রামটা শেষ হয়েছে 14ই ফেব্রুয়ারি। তাই জন্য এটা কিন্তু এখন নিউজে এসছে। ঠিক আছে, তো 10th ফেব্রুয়ারি থেকে 14th ফেব্রুয়ারি পর্যন্ত এটা হয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এটা এবারে হোস্ট করেছে আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, এটা এবারে আমাদের ইন্ডিয়া হোস্ট করেছে, যার জন্য কিন্তু এটা এই বছর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। ঠিক আছে, আর কি না, এটা বিভিন্ন, বললাম যে এখানে বিভিন্ন টাইপের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন ফোরাম গঠিত হয়েছে। তো এই ফোরামগুলোর মধ্যে দেখো একাধিক ফোরাম কাজ করেছে, যার মধ্যে রয়েছে ফিউচার অফ ওয়ার্ক ফোরাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোরাম, ফিউচার অফ মোবিলিটি ফোরাম। এগুলো হয়েছে সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফোরাম। ঠিক আছে, ফোরাম মানে কি বিভিন্ন দল। ঠিক আছে, যেটার উপরে মূলত আলোচনাটা দাঁড়িয়ে আছে। তো তার মধ্যে ফিউচার অফ ওয়ার্ক ফোরাম রয়েছে। হুম, তার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্স ফোরাম। আমরা এই কিছুদিন আগেই দেখেছি যে চায়না থেকে একটা নতুন ওই আমাদের যেরকম চ্যাট জিপিটি ছিল, সেরকম ভাবেই একটা নতুন ওরম চ্যাট অ্যাপ লঞ্চ করা হয়েছে। তোমরা সকলেই হয়তো এই ব্যাপারটা সম্বন্ধে জানো, ডিপ সিক নামে, তাই না? তো সেই রকমই আমাদের ইন্ডিয়াতেও যাতে হয়, বা বিভিন্ন সমগ্র বিশ্ব জুড়ে যাতে সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজকর্ম হয়, তাই জন্য কিন্তু এটার উদ্দেশ্য রাখা হয়েছে, এবং এটা নিয়ে একটা আলাদা
ফোরাম গঠিত হয়েছে। এছাড়াও দেখো ফিউচার অফ মোবিলিটি ফোরামও কিন্তু রয়েছে। আচ্ছা, মূল থিম কি রাখা হয়েছে এটাও আমাদের প্রশ্ন আসতে পারে। তো মূল থিমের মধ্যে অ্যাকচুয়ালি রাখা হয়েছে ভবিষ্যতের সরকার গঠন, অর্থাৎ আমাদের যে শেপিং ফিউচার গভর্নমেন্টস, ওকে, মানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, সে সারা বিশ্ব জুড়ে যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে, তো তাদের যাতে ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে গঠিত হতে পারে সেটার একটা উদ্দেশ্য রাখা হয়েছে। ঠিক আছে, তো বোঝা গেল ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের মূল উদ্দেশ্য কি, কারা কারা এখানে জয়েন করেছিলেন এবং কতদিন ধরে এটা চলেছিল, এটার কততম সংস্করণ, এবং মেন মেন ফোরাম কি আর এটার থিম কি, এইগুলোই হচ্ছে মেন প্রশ্ন হিসাবে আসতে পারে এবং এগুলি আমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের পরের যে নিউজটা রয়েছে সেখানে। দেখো, মিশন অমৃত সরোবর প্রোগ্রেস। ওকে, তো নামটা শুনেই আমরা কি বুঝতে পারছি না, এটা একটা সরোবর বা জলাধার রিলেটেড কোনো প্রোগ্রাম বা মিশন। ঠিক আছে, গভর্নমেন্টের এটা একটা মিশন যেখানে সরোবরের সংরক্ষণ বা সরোবরকে ঘিরে এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে। দেখো কি বলেছে, মিশন সরোবর, মিশন অমৃত সরোবর, যেটা 2022 সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল এবং বিভিন্ন উদ্দেশ্য এই সরোবরে, মানে এটা এই মিশনটাকে ঘিরে কি কি হতে পারে কি না হতে পারে, তো একটা এম বা উদ্দেশ্য বা গোল ঠিক করা হয়েছিল। তো সেই অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত এই উদ্যোগটাকে মানে ডিসাইড করা হয়েছিল যে এটা প্রত্যেকটা জেলায় 75টা করে পুকুর তৈরি করা হবে। ঠিক আছে, তো সেরকম ভাবে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে কিন্তু এই মিশন অমৃত সরোবর খুব ভালোভাবে কাজ করেছে। ঠিক আছে, এবং দেখো এই মিশনের লক্ষ্য কি ছিল না, প্রত্যেকটা জেলাতে জেলাতে 75টার করে পুকুর তৈরি করা হবে, যার মোট সংখ্যা সারা দেশব্যাপী হবে 50,000। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যে 2025 সালে 50,000 টার্গেট করা হয়েছিল, কিন্তু অলরেডি পৌঁছে গেছে 68,000-এ, অর্থাৎ কতটা ভালো প্রোগ্রেস করেছে, তাই না? তো এইটাই হচ্ছে মানে বলা যেতে পারে এই মিশনটা সাকসেসফুল হয়েছে এবং এরপরেও যতদিন এই মিশনটা রান করবে ততদিন পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এটা ভালোভাবেই রান করবে এবং বেশ সফলতার সঙ্গেই কিন্তু এটা এগোবে। তাহলে আমি কোন কোন দুটো রাজ্যের কথা বললাম, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, এই দুটো রাজ্যে কিন্তু এর প্রোগ্রেস খুব ভালো হয়েছে। ওকে, তো আমরা মিশন অমৃত সরোবর সম্পর্কে জানলাম। দেখো, আহ টোটাল মানে এখনো কমেন্সড ওয়ার্ক রয়েছে 83,531, যার মধ্যে 68,119টা হয়েই গেছে। ঠিক আছে, এই যে বললাম 68,000-এরও বেশি পুকুর সফলভাবে নির্মাণ বা পুনর্মানে, যে পুকুরগুলোকে ধরো ইললিগাল ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, বুঝে যাচ্ছিল, পুকুরগুলো নোংরা হয়ে যাচ্ছিল, আমাদের বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্যই কিন্তু, আমাদের যাতে পরিবেশটা ভালো থাকে তার জন্যই কিন্তু এগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন হয়ে পড়ে এবং গভর্নমেন্ট থেকে তার উদ্যোগ নেয়। এবং দেখো অলরেডি কিন্তু 68,119টার মতো এই ধরনের যে জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, সেগুলোকে রিভাইভ করা, সেগুলোকে সংরক্ষণ করা, এই ধরনের কাজগুলো কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো মিশনটা আমাদের ভালো বা প্রগ্রেসের দিকে গেছে। ঠিক আছে, চল চলে যাই পরের খবরটায়। দেখো, এটাও একটা খুব গভর্নমেন্টেরই স্কিম। ঠিক আছে, দেখো এখানে টার্গেট রাখা হয়েছে গ্রিন ক্রেডিট কার্ড প্রোগ্রাম অ্যান্ড ইকোমার্ক স্কিমের ওপরে। ঠিক আছে, তো আমাদের এখন আমরা কি দেখছি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল জিনিসের প্রতি আমাদের নজর যাচ্ছে। মানে যে জিনিসটা আমাদের এক্ষুনি ইউজ করছি শেষ হয়ে যাবে এরকম না, যেটা কিন্তু আমাদেরকে একদম মানে যেটা আমরা রিসাইকেল করতে পারবো, যেটা আমাদের মানে সাস্টেন করবে আমাদের ফিউচারটাকে, আমরা সাস্টেনেবল ফিউচারের দিকে এগোচ্ছি। দ্যাটস ওয়াই গ্রিন ক্রেডিট প্রোগ্রাম অ্যান্ড ইকো মার্ক স্কিম একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম গভর্নমেন্ট থেকে আনা হয়েছে। ঠিক আছে, তো গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বা জিসিপি আমরা সংক্ষেপে বলতে পারি। আর এই ইকোমার্ক স্কিম হলো ভারত সরকার কর্তৃক 2023 সালের অক্টোবরে চালু করা একটা উদ্যোগ।
ঠিক আছে? এই প্রোগ্রামগুলোর লক্ষ্য কি? পরিবেশগত স্থায়িত্ব প্রচার করা, যেটা আমি বললাম, যেটা যেটা আমাদের পরিবেশের জন্য ভালো হবে, আমাদের নিজেদের ফিউচারের জন্যও ভালো হবে। সমস্ত দিক থেকে নজর রেখেই এই যে প্রোগ্রামগুলো সব চালু করা হচ্ছে, তাদের প্রত্যেকের আগেই দেখবে একটা করে গ্রিন কথাটা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই জিসিপির এখন বর্তমানের মানে অবস্থাটা কি সেটা এখন যেহেতু হিসেব করা হয়েছে, তাই জন্য এটা আমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজে রয়েছে। দেখো, 17টা রাজ্য, 57,000 হেক্টর অবক্ষয়িত যে বনভূমিগুলো রয়েছে, সেই সমস্ত বনভূমিগুলোতে বৃক্ষরোপণ করা হবে বা গাছ লাগানো হবে। ঠিক আছে? তার জন্য বরাদ্দ করা হয়েছে কত পরিমাণ জমি? 57,000 হেক্টর জমি। ঠিক আছে? কতগুলো রাজ্য এতে অংশগ্রহণ করছে? 17টা রাজ্য। বোঝা গেল? এবং এই ইকোমার্ক স্কিমটা যেটা রয়েছে, এরও লক্ষ্য হচ্ছে স্বীকৃতি এবং লেবেলিং প্রদানের মাধ্যমে পরিবেশ বান্ধব যে পণ্যগুলো রয়েছে, ঠিক আছে, যেরকম ধরো শালপাতা, ঠিক আছে, এটা পরিবেশ বান্ধব পণ্য। তো এই ধরনের এইগুলোকে যাতে আরো বেশি করে প্রচার করা যেতে পারে। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন টাইপের যে আমাদের পটগুলো হচ্ছে, বাঁশের বিভিন্ন যে জিনিসপত্র বানানো হয়, জুট দিয়ে তৈরি ব্যাগ, কাপড়ের ব্যাগ, এইগুলো তো আমাদের পরিবেশ বান্ধব পণ্য। তো এগুলোকে যাতে আরো বেশি করে প্রচার করা যেতে পারে, সেইগুলো আমাদের ইকোমার্ক স্কিমের মধ্যে পড়ছে। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? চল, এবার আমরা পরেরটায় চলে যাই। দেখো, নদী বন্ধন স্কিম, এটা আরেকটা ইম্পর্টেন্ট স্কিম যেটা আমাদের এখন নিউজে আছে, সেটা হলো নদী বন্ধন স্কিম। এবং এটা কেন নিউজে এসছে? কারণ রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেট লঞ্চ হয়েছে, তাই তো? পশ্চিমবঙ্গ সরকারের বাজেট লঞ্চ করা হয়েছে। তো সেখানে এই নদী বন্ধন স্কিমের কথা বলা হয়েছে, যেখানে 200 কোটি টাকা অ্যালট করা হয়েছে এই নদী বন্ধন স্কিমের জন্য। সেখানে কি বলা হয়েছে না, পশ্চিমবঙ্গ সরকার 2025-26 এই সময়কালে বাজেটে বাংলার নদী অঞ্চলের উন্নয়ন এবং গঙ্গার তীরবর্তী ভাঙন রোধের জন্য এই নদী বন্ধন প্রকল্প ঘোষণা করেছে। ঠিক আছে? তো এই নদী বন্ধন প্রকল্পের লক্ষ্য কি হচ্ছে না, নদী এবং জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন করবে, জীবিকার সুযোগ তৈরি করবে। এছাড়াও দেখো, মৎস্য চাষ, মানে যারা ফিশারম্যান রয়েছেন, জেলে, এবং সেচ পদ্ধতি, কৃষি, মৎস্য চাষের সাথে যে সমস্ত ক্ষুদ্র শিল্পগুলো জড়িয়ে রয়েছে, সেগুলোরও যাতে সহায়তা করা যেতে পারে, তাদেরকেও যাতে সাহায্য করা যেতে পারে, সেগুলোর দিকে একটা নজর রাখা হবে। মানে মোটমাট নদী কেন্দ্রিক যে সমস্ত জীবিকাগুলো রয়েছে, নদীগুলোকে তো মানে এগুলোর মধ্যে আওতায় আওতাভুক্ত করা হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে নদী কেন্দ্রিক বা নদীকে নির্ভর করে যে সমস্ত জীবিকার সুযোগগুলো রয়েছে, যে ধরনের ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে, সেগুলোকেও যাতে সাহায্য করা যেতে পারে, তার একটা মানে সেই সমস্ত বিষয়টিকে এই নদী বন্ধন স্কিমের আন্ডারে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? এবং তার জন্য টোটাল 200 কোটি টাকা অ্যালট করেছে আমাদের রাজ্য সরকার। বোঝা গেল? এটা আমাদের বেঙ্গল বাজেটে, যেটা 2025 এখন নতুন বেরোলো। চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের যে বাংলার অর্থমন্ত্রী রয়েছেন, নামটা মনে রেখো, তো তিনি কিন্তু এটা লঞ্চ করেছিলেন এই বাজেটটা, এবং তিনি কিন্তু এই নদীবন্ধন স্কিমের ব্যাপারে জানিয়েছেন। ওকে, পরেরটাই চলে যাই, আমাদের মার্কেট ইন্টারভেনশন স্কিম। এটাও একটা স্কিমের মধ্যেই পড়ছে। তো এখানে এটাকে আমরা সংক্ষেপে এমআইএসও বলতে পারি। ঠিক আছে? মার্কেট ইন্টারভেনশন স্কিমকে আমরা সংক্ষেপে এমআইএসও বলতে পারি। এই এমআইএস এটা দেখো কার আন্ডারে পড়ছে আমরা একটু দেখে নিই, এটা প্রশ্ন আসতে পারে। আন্ডারে পড়ছে হচ্ছে পিএম আশার আন্ডারে পড়ছে। ঠিক আছে? এটাকে নতুন ভাবে এর একটা উপাদান হিসেবে স্বীকৃত জানানো হয়েছে, বা উপাদান করা হয়েছে বলে এটা এখন নিউজে এসছে। তো এই পিএম আশার ফুল ফর্ম আমরা একটু জেনে নিই, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। ঠিক আছে? এটা ব্যাপারটা কি, এমআইএস এর এই কেসটা কি? দেখো, টমেটো, পেঁয়াজ, আলু, এই ধরনের যে সবজিগুলো রয়েছে, যেগুলো খুব তাড়াতাড়ি পচন ধরে যায়, ঠিক আছে, তো সেই ধরনের সবজিগুলোকে বাজারে মানে সেই ধরনের, দেখো বলেছে, পণ্য সংগ্রহের জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের অনুরোধে এটা বাস্তবায়িত হবে, যার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রযোজ্য নয়। ঠিক আছে? মানে এই এই এটা তখনই বাস্তবায়িত হবে যখন পূর্ববর্তী স্বাভাবিক বছরের তুলনায় প্রচলিত বাজারে এদের যে মার্কেট ভ্যালু ছিল, সেটা 10% কমবে। তবেই গিয়ে এই যে এমআইএস, এটা কিন্তু লাগু হবে।
ঠিক আছে? তো খুব বেশি নলেজ এখানে রাখতে হবে না, জাস্ট এইটুকু মনে রাখো যে এমআইএস মার্কেট ইন্টারভেনশন স্কিম যেটা, সেটা রিসেন্টলি পিএম আশার একটা উপাদান হিসেবে এটাকে আনা হয়েছে। আর পিএম আশার যে ফুল ফর্মটা এটাও মাথায় রেখো। আর মার্কেট ইন্টারভেনশন স্কিমের আন্ডারে কোন কোন সবজিগুলো পড়ছে সেগুলোকে একটু খেয়াল রেখো, কারণ এইটা ঘিরে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? বিভিন্ন টাইপের সবজির কম্বিনেশন দিয়ে দিল অপশনের মধ্যে, দিয়ে বললো কোন কোন সবজিগুলো এমআইএস এর আন্ডারে পড়ছে। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরেরটায় চলে যাই, ইউক্লিড স্পেস টেলিস্কোপ। ওকে, এটা দেখো টেলিস্কোপটা, এই টেলিস্কোপটা আমাদের কোথায় দেখা গেছে? এটা ইউরোপীয় মহাকাশ সংস্থা থেকে এই টেলিস্কোপটাকে আহ আবিষ্কার করা হয়েছে। মানে ইউক্লিড স্পেস টেলিস্কোপ, যেটাকে NGC 6505 একটা ছায়াপথ রয়েছে, সেই ছায়াপথের চারপাশে একটা বিরল আইনস্টাইন বলয় আবিষ্কার করেছে এই টেলিস্কোপ। মানে টেলিস্কোপের দ্বারা আমরা এই বলয়টাকে আবিষ্কার করতে পেরেছি। কারা পেরেছে? না, ইউরোপীয় মহাকাশ সংস্থা। ঠিক আছে? তো এটা এই দেখো NGC 6505 হচ্ছে একটা এরকম উপবৃত্তাকার ছায়াপথ। ঠিক আছে? তো এটা আমাদের পৃথিবী থেকে বলতে পারো 590 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। কোন নক্ষত্রমণ্ডলে অবস্থিত? নামটা মনে রাখবে, ড্রাকো নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এবং এই আবিষ্কারটিকে অসাধারণ মনে করা হচ্ছে কেন? কারণ এটা ইউক্লিডের প্রাথমিক তথ্য। মানে ইউক্লিড এটাকে একটা প্রথম একটা তথ্য, এরকম একটা ইন্টারেস্টিং তথ্য বা প্রথম এরকম একটা তথ্য দিয়েছে। আর আইনস্টাইন বলয় বলতে আমরা কি বুঝি? আইনস্টাইন বলয় হচ্ছে একটা বৃত্তাকার আলোক বলয়, এরকম উপবৃত্তাকার আলোকের বলয়ের মতো হবে, যেটা কিনা একটা অন্ধকার ছায়াপথ বা ছায়াপথ ক্লাস্টার বলা হয় যেটাকে, সেটার দ্বারা মহাকর্ষীয় লেন্সিং এর ফলে তৈরি হয়। ঠিক আছে? তো এটার ডিটেল বিবরণ আমি দিচ্ছি না, জাস্ট এইটুকু মনে রাখো যে এটা আমাদের ড্রাকো নক্ষত্রমণ্ডলে অবস্থিত হচ্ছে একটা ছায়াপথ। ছায়াপথটার নাম হচ্ছে NGC 6505, যেটাকে আইডেন্টিফাই করেছে কে? মহাকাশ ইউরোপীয় মহাকাশ সংস্থার কোন টেলিস্কোপ? না, ইউক্লিড স্পেস টেলিস্কোপ। জাস্ট এইটুকু তথ্য মনে রাখো। ঠিক আছে? যেটা এই আইনস্টাইন বলয়টাকে আবিষ্কার করেছে। হলো? ওকে, পরেরটাই দেখো, ব্রহ্মগিরি অভয়ারণ্য। ব্রহ্মগিরি অভয়ারণ্য এটা অ্যাকচুয়ালি এখন নিউজে এসেছে। তার রিজন হলো এর যে বাফার জোনটা রয়েছে, তোমরা সকলেই জানো যে একটা সেফ জোন থাকে, একটা বাফার জোন থাকে। তো এই ওয়াইল্ড লাইফ যে স্যাংচুয়ারি রয়েছে তার এরকম বিভিন্ন টাইপের একটা ট্রানজিশনাল জোন থাকে। ঠিক আছে? তো এই ধরনের তিনটে জোন টোটাল দেখতে পাওয়া যায়। তো বাফার জোন যেটা রয়েছে সেইখানে কর্ণাটক রাজ্যের একটা অভয়ারণ্য হলো ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। সেখানে আদিবাসীদের জন্য একটা গ্রাম তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ঠিক আছে? চলছে। তো তার জন্য বন্য প্রাণীদের কি করে নিরাপত্তা বজায় থাকবে, বা তারা আদৌ তাদের কোনো ক্ষতি হবে নাকি, তো এই ধরনের যে কন্ট্রোভার্সি গুলো, এগুলো একটা মানে রীতিমতো উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আদিবাসীদের মনেও বাড়িয়ে তুলেছে, বন্য প্রাণী সংরক্ষক যারা রয়েছেন তাদের মনেও কিন্তু এই উদ্বেগটা বাড়িয়ে তুলেছে। তো এই ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকের কোন জেলায় অবস্থিত? কোডাগু জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। তাহলে অবস্থানটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে, যেহেতু এই অভয়ারণ্যটা এখন নিউজে আছে। তাহলে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকের অবস্থিত। কোথায়? পশ্চিমঘাট পর্বতমালায়। এবং এটা টোটাল কত জায়গা, কত অঞ্চল জুড়ে বিস্তৃত? 181 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এবং ব্রহ্মগিরি শৃঙ্গের নামেই কিন্তু এর নামকরণ করা হয়েছে, ব্রহ্মগিরি অভয়ারণ্য। ঠিক আছে? এবং এর উচ্চতা, এই যে শৃঙ্গটা রয়েছে তার উচ্চতা এখানে মেনশন করে দিয়েছে, এটা মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। কাবেরী নদীর একটি উপনদী লক্ষণ তীর্থ নদী এই অভয়ারণ্য থেকেই কিন্তু বয়ে গেছে। ঠিক আছে? তো এই যে বাফার জোন, সেই বাফার জোনে একটা হচ্ছে বাফার জোন, একটা হচ্ছে কোর জোন, আরেকটা হচ্ছে ট্রানজিশন জোন। ঠিক আছে? তো এই ধরনের তিনটে জোন আমাদের টোটাল দেখতে পাওয়া যায় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই কোর জোনে হচ্ছে মানুষের হস্তক্ষেপ একেবারে নিষিদ্ধ। আর বাফার জোনেও মানুষ যেতে পারে, বাট
মানে লিমিটেড একটা জায়গা অবধি যেতে পারে, খুব একটা মানুষের যাতায়াত কিন্তু করা যেতে পারে না, ঠিক আছে। আর তার বাইরে যে জোনটা রয়েছে সেখানে মানুষের অবাধ যাতায়াত থাকে, সেখানে গ্রামাঞ্চল তৈরি হয়, জনবসতি হয়, ক্ষেত খামার সমস্ত কিছু থাকে। কিন্তু এই যে বাফার জোনে এখানে কিন্তু কোনো রকম জনবসতি অ্যালাউ হয় না। কিন্তু তারপরেও যখন এটাকে আহ করা হচ্ছে আদিবাসীদের জন্য একটা গ্রাম তৈরির পরিকল্পনা, তখনই এই আহ প্রশ্নগুলো, বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নগুলো জাগছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে নিউজটা রয়েছে দ্য পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্স রিপোর্ট, এই রিপোর্টটাকে পেশ করা হয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক যারা রয়েছেন তারা পেশ করেছেন 13ই ফেব্রুয়ারিতে। কোথায় পেশ করেছেন? নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সেইখানে এই রিপোর্টটাকে পেশ করা হয়েছে, ঠিক আছে। এই রিপোর্টের মধ্যে টোটাল দেখো 34টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা যেটাকে ইউটি বলে থাকি আমরা, তাকে অন্তর্ভুক্ত করা রয়েছে, এবং যার মধ্যে 68টি জেলার 172টি পঞ্চায়েতকে কিন্তু নমুনা হিসেবে তুলে ধরা হয়েছে। এইটা কি জন্য করা হয়, কোন কোন বিষয়ের উপর এর মাত্রাটা নির্ভর করে, বা কোন কোন বিষয়ের উপর দেখে এই ইন্ডেক্সটাকে তৈরি করা হয় না, ফ্রেমওয়ার্ক, ফাংশন, ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, অবকাঠামো, ফাংশন মানে কর্মসূচি যা কিছু, ফাইন্যান্স মানে বুঝতে পারছো অর্থনীতি, ফাংশনারিজ, ক্যাপাসিটি বিল্ডিং মানে সক্ষমতা, অ্যাকাউন্টেবিলিটি মানে কতটা কাজকর্ম হচ্ছে, এই সমস্ত কিছুর ওপর বিষয় উপর নির্ভর করে কিন্তু পঞ্চায়েতের এগুলো যে কর্মসূচি রয়েছে তার উপর বিষয় করে কিন্তু এই ইন্ডেক্সটাকে তৈরি করা হয়, এবং তার মধ্যে দেখো টোটাল 34টা রাজ্য এবং ইউটিকে কিন্তু এই ইন্ডেক্সের আওতাভুক্ত করা হয়েছে, ঠিক আছে। এতদূর ক্লিয়ার? আমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজগুলো ছিল আমরা কিন্তু গতকালের ইম্পর্টেন্ট সমস্ত নিউজগুলোকে কভার করলাম, ডিটেলে তোমাদেরকে যতটা বোঝানোর ততটা বোঝানোর চেষ্টা করলাম। তারপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যদি মনে কোনো ডাউট থেকে থাকে, সেগুলো তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তার রিপ্লাই করব। আর যেতে যেতে বলে রাখি যে এই হিস্ট্রি ইনসাইট চ্যানেলের যারা নতুন আজকে ভিডিও দেখছো, তারা কিন্তু এই ক্লাসটা শেষে অবশ্যই করে একটা করে লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এই ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের মানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্ক থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা এই ক্লাস পিডিএফ এবং নোটস সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। এছাড়াও দেখো তোমাদের এখানে টেলিগ্রাম লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং চ্যানেলটার নামও প্রোভাইড করে দেওয়া হয়েছে। টেলিগ্রামে গিয়ে যেটা সার্চ করবে সেটার নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা এটা কিন্তু গিয়ে সার্চ করতে পারো টেলিগ্রামে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো, আর ওখানেই তোমরা ক্লাস পিডিএফও পেয়ে যাবে। আর যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে, প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, যাই থাকুক না কেন, সমস্ত কিছুর জন্য তোমরা এই দুটো নাম্বারে ফোন করে খোঁজ নিতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকো, দেখা হবে আবার আগামীকাল।